শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো, ঘরেই আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা আজ গত ক্লাসে আমরা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখেছি: ধনতান্ত্রিক, নির্দেশমূলক, মিশ্র এবং ইসলামী অর্থব্যবস্থা। আজকে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কিভাবে অর্থনৈতিক সমস্যার সমাধান করা সম্ভব সেটি নিয়ে আলোচনা করি। এই জন্য আমরা প্রথমে ধনতান্ত্রিক অর্থনীতি সম্পর্কে জেনে নিব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কীভাবে আসলো, কোথেকে আসলো, এটা কারা প্রবর্তন করেন এবং এটিকে কারা সমর্থন করেন, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কী, এর বৈশিষ্ট্যগুলো কী, এবং সবশেষে আমরা দেখব ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন কীভাবে হয় এবং বন্টন কীভাবে হয় সেটি। তাহলে আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম। প্রথমে আমরা এই ইতিহাস নিয়ে জানবো, তারপর এটা কারা প্রবর্তন করেন সেটা জানবো, কারা সমর্থন করেন সেটা জানবো, তারপরে সংজ্ঞা জানবো, তারপর বৈশিষ্ট্য জানবো এবং সবশেষে ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় উৎপাদন ও বন্টন পদ্ধতি এটা জানবো। তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ইতিহাস মূলত অষ্টাদশ শতকের শিল্প বিপ্লবের ইতিহাস থেকেই শুরু। এর সূত্রপাত হয় ইউরোপে যখন শিল্প বিপ্লব ঘটতে থাকে তখন ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হতে থাকে। 1789 সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের শুরু হয়। তাহলে এর ইতিহাস যেটা, 1789 সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের শুরু হয়। সেখান থেকেই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রতিষ্ঠা লাভ করতে থাকে। এর প্রবক্তা হলেন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এবং তার অনুসারীরা, আর এর সমর্থকও হলেন সেই ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ। এবারে আমরা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি বা এর সংজ্ঞা নিয়ে আলোচনা করব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হলো এরূপ একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে প্রত্যেক ব্যক্তি উৎপাদন, বন্টন ও ভোগ ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। সুতরাং যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়, সে অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বলা হয়। একে মুক্তবাজার অর্থনীতি
বলা হয়ে থাকে। ধনতন্ত্র সম্পর্কে V.I. লেনিন বলেন, ধনতন্ত্র বলতে উৎপাদনের ওই উন্নত স্তরকে বোঝায় যেখানে মনুষ্য শ্রমের উৎপাদন শুধু নয়, মনুষ্য শ্রমশক্তি নিজেই পণ্যে পরিণত হয়। অধ্যাপক J.F. লেগান এবং L.B. থমাস বলেন, বিশুদ্ধ ধনতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা এবং বাজারের উপর আস্থা, যেখানে ক্রেতা ও বিক্রেতা সমবেতভাবে নির্ধারণ করে কী দামে কী পরিমাণ পণ্য সম্পদ বিক্রি হবে। ওপরে এই যে শর্তগুলো, সংজ্ঞাগুলো আমরা, স্বীকৃত সংজ্ঞাগুলো আমরা জানলাম, এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে ধনতন্ত্র বিকাশের জন্য 4টি শর্ত পাওয়া যায়। ধনতন্ত্র বিকাশের জন্য 4টি শর্ত পূরণ প্রয়োজন হয়। 1 হলো উন্নত যন্ত্রপাতি, 2 পণ্যের বাজার, 3 কতিপয় লোকের হাতে প্রচুর অর্থ জমা হওয়া এবং 4 শ্রমশক্তি বিক্রয় করতে বাধ্য এরূপ একদল শ্রমিক। এই 4টা শর্ত পূরণ করতে হয়, তাহলে সেক্ষেত্রে ধনতন্ত্রের বিকাশ ঘটতে থাকে। এবারে আমরা ধনতন্ত্রের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য সমূহ হচ্ছে পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। দেখো, 4টি শর্তের তৃতীয়টি ছিল কতিপয় লোকের হাতে প্রচুর অর্থ জমা হওয়া, তার মানে তারা পুঁজিপতি। আর শ্রমশক্তি বিক্রয় করতে 4 নম্বর শর্ত ছিল শ্রমশক্তি বিক্রয় করতে বাধ্য এরূপ একদল শ্রমিক, তার মানে শ্রমিক শ্রেণীও থাকবে। তাহলে সমাজে 2টি শ্রেণী থাকবে, একটি হলো পুঁজিপতি, আরেকটি হলো শ্রমিক শ্রেণী। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, আমরা এই পাঠের আলোচনার শুরুতেই বলেছি যে শিল্প বিপ্লব, সেটা কোন সময় হয়েছিল? 1750 সাল থেকে 1930 সালের মধ্যবর্তী সময়। সেই সময় এই শিল্প বিপ্লবের ধারণাই ছিল বৃহদায়তন উৎপাদন। আর সেই শিল্প বিপ্লবের ফলে যেহেতু ধনতন্ত্র এবং এই শিল্প বিপ্লবকে কেন্দ্র করে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রতিষ্ঠা হয়, সেহেতু সেই ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন ব্যবস্থা হয় বৃহদায়ন। তার মানে অধিক মুনাফার আশায় অধিক পরিমাণে উৎপাদন। সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ, সেক্ষেত্রে পুঁজিপতিদের মধ্যে প্রতিযোগিতা, সম্প্রসারণ, উৎপাদন কৌশলের উন্নয়ন ইত্যাদির জন্য উৎপাদন প্রণালীতে সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণের প্রয়োজনীয়তা দেখা দেয়। সামাজিক চাহিদা পূরণের জন্য ব্যাপক আকারে উৎপাদন করা প্রয়োজন। এরূপ প্রতিষ্ঠানের শ্রমিকদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী নিয়োগ দেওয়া হয় বিধায় শ্রম বিভাগের সর্বোচ্চকরণ এবং সামাজিকীকরণ ঘটে। একক উদ্যোগ, ধনতন্ত্রে পুঁজিপতিরা কখনো সামাজিক স্বার্থে উৎপাদন করে না। যে উৎপাদনে তাদের মুনাফা সর্বোচ্চ হবে সে দ্রব্য উৎপাদন করবে। অতি মুনাফার লোভে অনেক সময় সে ক্রমাগত উৎপাদন করে অতি উৎপাদন সংকট সৃষ্টি করে। আর সেজন্যই উৎপাদন ব্যবস্থা হয় বৃহদায়ন। তাহলে এক্ষেত্রে কিন্তু একটা সমস্যাও লক্ষ্য করা যায়, সেটা কি? অতি উৎপাদন সমস্যা। অতি উৎপাদন সমস্যা। সম্পদের ব্যক্তি মালিকানা, ধনতন্ত্রের অর্থনৈতিক দর্শন অনুযায়ী
ব্যক্তির ইচ্ছামতো সম্পত্তি করায়ত্ত বা বৃদ্ধি করার ইচ্ছাই তার কর্মোদ্যমের মূল উৎস হিসেবে বিবেচিত। উৎপাদনের উপকরণ সমূহের ব্যক্তি মালিকানা আইনের দ্বারা স্বীকৃত। তাহলে সম্পদের ব্যক্তি মালিকানা, সম্পদ ব্যক্তিগত মালিকানায় যখন থাকার সুযোগ থাকে তখনই মানুষ কী করে, একজন কত সম্পদ অর্জন করতে পারে সেই চেষ্টা চালায়, এবং সেই জন্য সে তার লক্ষ্যে পৌঁছাতে যা প্রয়োজন তাই করার চেষ্টা করে। উদ্যোগের স্বাধীনতা, এখানে যে কেউ যেহেতু নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেহেতু কে কি করবে মূলত মুনাফার দিকে লক্ষ্য রেখে, মুনাফা অর্জনই যেহেতু এখানে প্রধান উদ্দেশ্য লক্ষ্য, সেহেতু সে তার ইচ্ছামতো দ্রব্য সেবা উৎপাদন করে থাকে। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতার উপর অধিক গুরুত্ব আরোপ করেন। এই ব্যবস্থায় প্রত্যেক উৎপাদক নিজ নিজ ভাবনা অনুযায়ী ন্যূনতম ব্যয়ে সর্বাধিক উৎপাদন ও মুনাফা অর্জনের চেষ্টা করে। ভোক্তার সার্বভৌমত্ব, হ্যাঁ, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তা সম্রাট, অর্থাৎ রাষ্ট্র বা সরকার ভোক্তার পছন্দকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ করেন না। ভোক্তার চাহিদার মধ্যে বৈচিত্র্য থাকলে উৎপাদন ক্ষেত্রেও তার প্রতিফলন ঘটে। উৎপাদনকারীরা ভোক্তাদের স্বাধীন চাহিদার সাথে সামঞ্জস্য রেখে তাদের উৎপাদন পরিচালনা করে। তাহলে দুই দিক থেকেই ভোক্তা স্বাধীন, তার মানে সে কি ভোগ করবে সেটা সে নির্ধারণ করবে, এটা সরকার বা রাষ্ট্র এর উপরে প্রভাব ফেলবে না। অন্যদিকে উৎপাদনকেও সে নিয়ন্ত্রণ করে পরোক্ষভাবে। কীরকম? আমি উৎপাদন কী করবে, উৎপাদন করবে কিসের প্রত্যাশা? মুনাফার প্রত্যাশা। তো যে দ্রব্য বা সেবাটার চাহিদা বাজারে নেই সেটা যদি সে উৎপাদন করে তাহলে সেটা অবিকৃত থেকে যাবে, সেক্ষেত্রে তার মুনাফা না হয়ে বরং লোকসান হবে। কাজেই সে কী করে, ভোক্তার যে চাহিদা সেটার প্রতি লক্ষ্য রেখে উৎপাদন পরিচালনা করে। সুতরাং ভোগ এবং উৎপাদন উভয় ক্ষেত্রেই ভোক্তার সার্বভৌমত্ব প্রতিফলিত হয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটি হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সেটা কি? আমরা যদি খুব সংক্ষেপে বলি, আমরা পরবর্তীতে হয়তো এটা দেখার সুযোগ পাবো, আলোচনা করার সুযোগ পাবো। তারপর আমরা দেখি বাজারে দুইটা পক্ষ থাকে। এটা হলো, এটা আসলে কনজিউমারের দিক থেকে, এটা হচ্ছে প্রডিউসারের। আমরা সংক্ষেপে, এটা হলো চাহিদা, এটা হলো যোগান। বাজারে এই দুইটা শক্তি থাকে, দুইটা পক্ষ থাকে। একটা হলো ক্রেতা আর একটা হলো বিক্রেতা। এই ক্রেতা বিক্রেতা বাজার প্রক্রিয়ার মধ্যে গিয়ে একটি নির্ধারিত দামে দ্রব্য বা সেবা ক্রয় বিক্রয় করে থাকে। সেখানে এই যে চাহিদা শক্তি এবং যোগান শক্তি, এই দুইটার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া একটা দাম নির্ধারিত হয় এবং সেই দামে বাজার পরিচালিত হয়। যদি সেই দাম কিভাবে হবে, যদি চাহিদার চেয়ে চাহিদার যদি যোগানের চেয়ে বেশি হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে দাম বাড়বে।
বাজারেই নির্ধারিত হয় কি দামে এই বাজার পরিচালিত হয়। এই জন্য এটাকে স্বয়ংক্রিয় দাম বলা হয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা অনিয়ন্ত্রিত দাম ব্যবস্থা ধনতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ শর্ত। এখানে সরকার বা অন্য কোনো উৎস থেকে দাম নিয়ন্ত্রণ বা নির্ধারণ করা হয় না, বরং ক্রেতা বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা বাজারে দাম নির্ধারিত হয়। এই যে এখন আমরা দেখলাম ক্রিয়া প্রতিক্রিয়া, যদি যোগানের চেয়ে চাহিদা বেশি হয় তাহলে দাম বাড়বে। হ্যাঁ, কারণ বাজারে ক্রেতারা দ্রব্য বা সেবা পাচ্ছে না। অন্যদিকে যদি যোগানের চেয়ে চাহিদা কম হয় তাহলে বাজারে অনেক দ্রব্য বা সেবা অবিকৃত থেকে যাবে, তখন দাম কম। এই প্রক্রিয়ার মধ্যে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে চাহিদা এবং যোগান সমান হবে, সেখানে দাম নির্ধারিত হবে, ওই দামে বাজারে ক্রয় বিক্রয় হবে। আমরা এটা আলাদাভাবে এই দাম প্রক্রিয়াটা আলোচনা করব, সেটা চিত্রের মাধ্যমে এবং গাণিতিক উদাহরণের মাধ্যমে। অবাধ প্রতিযোগিতা। এখানে যেহেতু সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, বিধিনিষেধ নেই বাজারে, সেহেতু যে কেউ চাইলে এই বাজারে প্রবেশ করতে পারে, আবার সে চাইলে এই বাজার থেকে বের হয়ে যেতে পারে। তো যদি যেহেতু এখানে মুনাফার বিষয়টি আছে এবং ব্যক্তিগত মুনাফার বিষয়টি উপস্থিত স্বীকৃত, সেহেতু মুনাফার প্রত্যাশায় যে কেউ এই বাজারে প্রবেশ করতে পারে, যে কেউ এই বাজার থেকে বের হয়ে যেতে পারে। তো প্রবেশ এবং বের হওয়ার বড় কারণ হলো এখানে প্রতিযোগিতা হচ্ছে অবাধ। যে যেভাবে পারে সে সেভাবে প্রতিযোগিতা করে টিকে থাকলে সে এখানে টিকে থাকে, আর যদি টিকে থাকতে না পারে তাহলে সে এখান থেকে বের হয়ে চলে যায়। সমাজের শ্রেণী বিভক্তি। সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকার কারণে এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রভৃতি শ্রেণীর উদ্ভব হয়। এরূপ সমাজে উচ্চবিত্তগণ শোষক এবং নিম্নবিত্ত বা মধ্যবিত্তগণ দিন দিন দরিদ্র থেকে হতদরিদ্রে পরিণত হয়। শ্রেণী বিভক্তি ধনতন্ত্রের ফলস্বরূপ। হ্যাঁ, এখানে বলা হয় এখানে দুইটা শ্রেণী থাকবে। একটা শ্রেণী হলো দি হ্যাভস, আর একটা শ্রেণী হলো দে হ্যাভস নট, মানে যাদের আছে আর যাদের নেই। যাদের আছে তারা হলো পুঁজিপতি, হ্যাঁ, আর যাদের নেই তারা হলো শ্রমিক শ্রেণী। মুনাফা অর্জন। এখানে মুনাফা অর্জন এর লক্ষ্যে উৎপাদন কাজ পরিচালিত হয়। যেহেতু এখানে ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত উদ্যোগ স্বীকৃত, সেহেতু এখানে সব কর্মকাণ্ড পরিচালিত হয় মুনাফার লক্ষ্যে এবং মুনাফা অর্জনও করা যায়। আয় বন্টনে অসমতা। এটা আমাদের আগের যে আলোচনাগুলো, যেহেতু শ্রেণী বৈষম্য আছে, শ্রেণী শোষণ আছে, সেহেতু আয় ও সম্পদ বন্টনের ক্ষেত্রে অসমতা থাকবে। কেউ 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 হাজার কোটি টাকার মালিক, কারোর আবার চাল কেনার পয়সা। উৎপাদন ও পুঁজির কেন্দ্রীভূতকরণ। ধনতন্ত্রে পুঁজিপতিরা উৎপাদনের উদ্বৃত্তের মালিক। উৎপাদনের উদ্বৃত্তের মালিক। উৎপাদনের উদ্বৃত্ত কোনটা? কোন দ্রব্য বা সেবা উৎপাদন করতে যে খরচ হয়, সে খরচ মিটিয়ে দেওয়ার পরে যা থাকে সেটা হলো উৎপাদনের উদ্বৃত্ত। শ্রমিকদেরকে শোষণ করে দিন দিন তাদের পুঁজির কেন্দ্রীভূতকরণ করে। উৎপাদন ও পুঁজির কেন্দ্রীভূতকরণের মাধ্যমে দিন দিন তাদের সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। অন্যদিকে শ্রমিক শ্রেণী নিঃস্ব হতে হতে আরো নিঃস্ব হয়ে যায়।
শিল্প পুঁজির সাথে ব্যাংক পুঁজির সমন্বয়। পুঁজিপতিগণ ব্যাংক পুঁজির সাহায্য পায় বিনিয়োগ বা উৎপাদন ক্ষেত্রে। এই জন্য বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠান স্থাপন করা তাদের পক্ষে সহজ হয়। এক্ষেত্রে তাদের নিজস্ব পুঁজি ও ব্যাংক পুঁজির মিশ্রণে বৃহৎ বিনিয়োগ তহবিল গঠিত হয়। সবশেষে যেটি আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রে আলোচনা করব সেটি হলো মূলধন রপ্তানি। কীরকম সেটা? আমাদের দেশে যখন বিনিয়োগ করি প্রত্যাশিত মুনাফা পাওয়া যাচ্ছে না, তখন আমার যদি সেই পরিমাণ পুঁজি থাকে তাহলে সেটা দিয়ে আমি দেশের বাইরে গিয়ে বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করে থাকি। ফলে এই অর্থ ব্যবস্থায় মূলধন রপ্তানি হয়ে থাকে। সবশেষে গণতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় উৎপাদন ও বন্টন পদ্ধতি। তাহলে উৎপাদন পদ্ধতি কীরকম হবে? যেহেতু উৎপাদন ক্ষেত্রে কে উৎপাদক বা উদ্যোক্তা স্বাধীন, সেহেতু সে কি করবে? সর্বাধিক মুনাফা অর্জনের লক্ষ্যে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করার চেষ্টা করে। এক্ষেত্রে যে কোনো ব্যক্তি বা উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের স্বাধীনতা থাকে। এই অর্থ ব্যবস্থায় মুক্ত বাজার ভিত্তিক উৎপাদন চালু থাকায় কখনো কখনো অতি উৎপাদন সমস্যা দেখা দেয় এবং বাজার নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হওয়াকে বোঝায়, যেটা আমরা বলছি যে আলাদাভাবে আলোচনা করব। আর বন্টন পদ্ধতি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের সকল উপকরণ বা সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে এবং ভোগ ক্ষেত্রেও ব্যক্তি স্বাধীনতা ভোগ করে থাকে। ভোক্তাদের সামর্থ্যের উপর নির্ভর করে সামাজিক উৎপাদন তাদের মধ্যে বণ্টিত হয়। এক্ষেত্রে জাতীয় উৎপাদন বা জাতীয় আয়ের অসম বন্টন লক্ষ্য করা যায়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা অবাধ প্রতিযোগিতার ফলে ছোট ছোট উৎপাদনকারীরা ক্রমেই দুর্বল হয়ে পড়ে। তাই এরূপ অর্থ ব্যবস্থায় শ্রেণী বৈষম্যের উদ্ভব হয়। শ্রেণী সংগ্রাম স্বাভাবিক বিষয়ে পরিণত হয়। সমাজে শক্তিশালী ধনিক শ্রেণী উৎপাদনের বেশিরভাগ সুফল ভোগ করে মধ্যবর্তী ও দরিদ্র শ্রেণীর জনগণ ক্রমান্বয়ে এ সুফল কম ভোগ করে। তাহলে উৎপাদন হয় কিভাবে? মুনাফার দিকে লক্ষ্য রেখে সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে কি করা হয়? সবচেয়ে কম ব্যয়ে সবচেয়ে বেশি পরিমাণ মানসম্মত সবচেয়ে বেশি পরিমাণ দ্রব্য উৎপাদনের চেষ্টা করা হয়। যেটা বিক্রি করা হয় কিভাবে? বাজারে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। হ্যাঁ, এবং সেই দাম ব্যবস্থায় কি দেখা যায়? চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে একটা দাম নির্ধারিত হয়, সেই নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হয়। বন্টনের ক্ষেত্রে বলা হয় যার পকেটে যত টাকা আছে সে তত বাজার থেকে ক্রয় করতে পারে এবং ভোগ করতে পারে। এক্ষেত্রে যেহেতু ধনিক শ্রেণী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত আছে, এই শ্রেণীরা যে যার সামর্থ্য অনুযায়ী দ্রব্য ভোগ করে থাকে। এরপর আমরা দাম প্রক্রিয়া বা স্বয়ংক্রিয় দাম প্রক্রিয়া, এটা অলরেডি কি সেটা বলে ফেলেছি। আমরা এখন চিত্রে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের চিত্রটা হলো এমন হলো, এই চাহিদা রেখা, যোগান রেখা, এদিকে দাম, এদিকে হচ্ছে পরিমাণ। হ্যাঁ, এখন এই যে একটি অবস্থা, ধরে এটা হচ্ছে
হ্যাঁ, এখানে চাহিদার চেয়ে যোগান বেশি, সেক্ষেত্রে বিক্রেতা দাম দ্রব্য সামগ্রী অবিক্রিত থাকার ভয়ে দাম কমিয়ে দিয়ে বিক্রয় বাড়ানোর চেষ্টা করে। ফলে এখানে দাম কমিয়ে এবং এখানে দাম বাড়িয়ে এমন একটা দামে উপনীত হয় যেখানে ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একমত হয় এবং দ্রব্য বা সেবা ক্রয় বিক্রয় হয়। আর এভাবে চাহিদা এবং যোগানের পারস্পরিক ঘাত প্রতিঘাতে বাজার নিয়ন্ত্রিত হলে সেই ব্যবস্থাটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এইভাবে এই অবস্থায় এই বাজারে দাম, এই অর্থ ব্যবস্থায় দাম নির্ধারিত হয় এবং এরিয়া আলোকে উৎপাদন এবং বন্টন পরিচালিত হয়। তাহলে আশা করি তোমরা আমাদের আজকের ক্লাসের বিষয় বুঝতে পেরেছ। আজকে আমরা আমাদের ক্লাসের যে বিষয়টি বললাম সেটি হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান। সেখানে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার ইতিহাস সেটা জেনেছি, এর প্রবক্তা জেনেছি, সমর্থক জেনেছি এবং এর সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, সাথে এর শর্তের কথা আমরা জেনেছি। এরপর আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য জেনেছি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদন ও বন্টন পদ্ধতি সম্পর্কে জেনেছি, আর দাম প্রক্রিয়া বা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নিয়ে আমরা সর্বশেষ আলোচনা করব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তারপরও যদি কারোর কোনো সমস্যা থাকে তোমরা তোমাদের বই দেখে নিও, সেক্ষেত্রেও যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।